সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাফ করবেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতির আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। মুর্তজা, স্বাগত আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের সংগ্রামী সংস্কার নিয়ে উত্তাপ আরও নাজুক ঢাকা। ভোটে বিলম্ব নয়, সুস্পষ্ট বক্তব্য চায় বিএনপি। ইত্তেফাক উদ্দেশ্যার 3.5 ঘন্টার জিম্মি দশার অবসান। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ। 71-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন। সমকাল দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি। ব্যাংকে 3.5 ঘন্টা জিম্মি কাণ্ড। 71 সালের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন। মানবজমিন ব্যাংক ডাকাতদের আটকালো জনতা। যৌথ বাহিনীর অভিযানে আত্মসমর্পণ। একের পর এক শিক্ষার্থী হত্যায় উদ্বেগ, ক্ষোভ। হাসিনার নির্দেশকেই বন্ধ রাখা হয় ইন্টারনেট। কালের কণ্ঠ অর্থনীতিতে অশনি সংকেত। বেক্সিমকোর 15 পোশাক কারখানা বন্ধ। 40,000 কর্মী ছাঁটাই। পাঠ্য বইয়ের মহাসংকট। আজকের পত্রিকা স্বস্তি ফিরছে না জনমনে। পাকিস্তানকে 71-এর বিষয়ে নিষ্পত্তির আহ্বান। দেশে গুমের ঘটনা তদন্তকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। কালবেলা ইন্টারনেট বন্ধে সবাই ধুসছে বিটিআরসিকে। শেখ হাসিনার উপর দায় চাপালেন পলক। 71-এর অমীমাংসিত সমস্যা সমাধানে পাকিস্তানকে তাগাদা। দেশ রূপান্তর ছাত্র হত্যা পরিকল্পিত না বিচ্ছিন্ন। 6-এর ছন্দে সৌভাগ্যের সাথে খেলনা পিস্তলে ব্যাংক ডাকাতির চেষ্টা। সময়ের আলো ফেব্রুয়ারিতে ফিরছেন তারেক রহমান। হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ। এসালাম পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ। খবরের কাগজ, ওষুধের দাম বাড়ছেই। নির্বাচনে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট। ফখরুল, 71-এর অমীমাংসিত সমস্যা মিটিয়ে ফেলুন। দিনকাল, হাসিনা সহ 57 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। হাসিনার গুম সংশ্লিষ্টতা তদন্তে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র। আজকে যুদ্ধ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, হাসিনা মঈনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও পাকিস্তান। ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা এখনও গ্রহণ করতে পারেনি কায়রোতে ডক্টর ইউনূস। করতোয়া দিনে দুদিন দুপুরে ব্যাংক ডাকাতির চেষ্টা। ষড়যন্ত্র থেমে নেই, তারেক রহমান। 71-এর অমীমাংসিত সমস্যার মীমাংসা করুন। টিভিএস ফ্রাইডে, হাউ এ প্যান্টন কোম্পানি সিভন্ড অফ টাকা 1,162 crore ফ্রম ন্যাশনাল ব্যাংক। ঢাকার অদূরে কেরানীগঞ্জে আপনার রূপালী ব্যাংকের একটা ডাকাতির ছক তৈরি করেছিল 3 জন যুবক। 2 জনের বয়স 16 আর একজনের বয়স 22। হাতে খেলনা পিস্তল। 3.5 ঘন্টার নাটক। তারপরে জনতা তাদেরকে আটকায়। তারপরে যৌথ বাহিনীর অভিযানে এই নাটকের অবসান হয়। আপনি কি দেখছেন? ঘটনাটা একই সঙ্গে অনেকগুলো রূপ। একই সঙ্গে অনেকগুলো রূপ বলতে ঘটনাটার মধ্য দিয়ে আমাদের সমাজের একটা চিত্র পাওয়া যায়। এবং এই বর্তমানের যে ভার্চুয়াল যুগ, সারা পৃথিবী যে এই তরুণ কিশোররা তাদের হাতের মুঠোয় দেখে, তারা বিভিন্ন কিছুতে এই ধরনের নানা রকমের কর্মকাণ্ড তারা দেখে। তারা গেমসের মাধ্যমে দেখে, তারা নানা রকমের সিনেমা, নাটক, থ্রিলারের মাধ্যমে এই সমস্ত জিনিস দেখে। এই ধরনের প্রবণতা বাচ্চাদের ভেতরে, কিশোরদের ভেতরে, তরুণদের ভেতরে কিন্তু এই প্রথম নয়, এর আগেও বহুবার ছিল। কারণ আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন যে একসময় বিটিভিতে যখন নানা রকমের সিরিয়াল দেখাতো, পৃথিবীর সেরা সেরা ইংলিশ সিরিয়ালগুলো দেখাতো, বাংলায় ডাবিং করে অথবা ডাবিং ছাড়া যেটা দেখাতো, এবং তার ভেতরে যে নানা রকমের চরিত্র থাকতো, কিশোরদের ভেতরে, তরুণদের ভেতরে সেই চরিত্রে নিজেকে রূপ দেওয়ার একটা চেষ্টা করত। বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সেটা ছিল এক ধরনের, সেটাও অ্যাডভেঞ্চার। কিন্তু এই ধরনের ডাকাতি, এই ধরনের অর্থ লুট, ব্যাংকের অর্থ লুট, এই ধরনের ঘটনাটা কিছুটা নতুন তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে। তার মধ্যে কিশোরদের মধ্যে নানা রকমের প্রবণতা থাকতে পারে, কিন্তু একটি ব্যাংকে গিয়ে ব্যাংক লুট করতে হবে, টাকা লুট করতে হবে, এটা একটা মানে চিন্তার ব্যাপার যে তাদের ভেতরে নানা রকমের দুঃসাহসিক কাজের প্রেরণা আসতে পারে, অনুপ্রেরণা আসতে পারে। তারা নানা কিছু করতে চাইতে পারে, পাহাড় থেকে লাফ দিতে চাইতে পারে, যে কোনো কিছু করতে পারে। 10 তলা থেকে লাফ দেওয়ার একটা ইচ্ছা তার মধ্যে হতে পারে যে সিনেমায় যদি দেখা যায় যে লাফ দিয়ে বেঁচে থাকতে পারে, তাহলে আমি বেঁচে থাকতে পারবো না কেন, এরকম একটা ব্যাপার তৈরি হতে পারে। কিন্তু তাদের ভেতরে এই যে
ডাকাতি প্রবণতা, এটা একটা চিন্তার ব্যাপার, একটু সমাজ গবেষণার ব্যাপার। না, এটা তো এমনও হতে পারে মুর্তজা যে এরা আর্থিক সংকট অথবা মাদকে আসক্ত অথবা চরম হতাশা, এই সমস্ত নানাবিধ দিক হতে পারে। এবং যেটা যে এই পুরো ব্যাপারটিকে আমরা যেন শুধুমাত্র হাসি রসিকতার মধ্যে না রাখি, আমরা যেন এর মধ্য দিয়ে একটা সমাজ পর্যবেক্ষণ বা সমাজ গবেষণার একটা দৃষ্টিকোণ থেকে যেন আমরা দেখি যে শুধুমাত্র খেলনা পিস্তল নিয়ে তাদের মনে হলো একটা শখ করে চলে আসতো, শখ করা যায়, ব্যাংকের ভিতরে ঢুকে যাওয়া, জিম্মি করা, টাকা ব্যাগে ভরা, পকেটে ভরা, এই সমস্ত পুরো ব্যাপারটা একটা চিন্তার ব্যাপার যে তারা কি মাদকাসক্ত, তারা কি তাদের পরিবারের আর্থিক দুর্দশা কষ্ট এটা দেখতে দেখতে এক ধরনের হতাশ হয়ে পড়েছে, তারা কি এই সমাজে হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া অন্যের টাকা মেরে দিয়ে সেটা দেখে মনে করছে যে সবাই যদি মারতে পারে, বড়রা যদি মারতে পারে তাহলে আমরা কেন মারতে পারবো না, এই প্রবণতাগুলো তাদের ভেতরে কাজ করেছে। এই ব্যাপারগুলো একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করার দরকার আছে। এবং আমার ধারণা যে বাংলাদেশে হবে কিনা আমি নিশ্চিত নই, কারণ বাংলাদেশে আমরা এই ধরনের না যে কোনো ঘটনারই পরবর্তীতে আর কোনো কিছু করতে দেখি না। এখন আমরা পুলিশের একটা বক্তব্য দেখছি, খেলনা পিস্তলেরটা তো আমরা জানলাম, সবই জানলাম, কিন্তু এর পেছনে এর নেপথ্যে যদি সমাজ বাস্তবতা, অসহিষ্ণুতা, পরমোৎসহিষ্ণুতার অভাব, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধের অভাব, মানুষের আর্থিক দুঃখ দুর্দশা কষ্ট জীবনযাপন সব কিছু মিলিয়ে এর প্রভাব আমাদের ছেলেমেয়েদের উপরে পড়ছে কিনা। না, আরেকটা বিষয় তো আপনার দেখার বিষয় এসে, যেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই ঘটনার মধ্যে দিয়ে একটা বিষয় তো স্পষ্ট হয়ে আসছে যে আসলে এই যে ব্যাংকগুলা এই যে মানে কীতে অরক্ষিত, ধরেন আপনার খেলনা পিস্তল না হয়ে যদি অন্য পিস্তলই হতো তাহলে কি হতো আপনার অবস্থাটা? তো সব ব্যাংকের এইরকম নিরাপত্তায় তো একটা ব্যাংক চলতে পারে না। একই সঙ্গে এরকম নিরাপত্তায় ব্যাংক চলতে পারে না, আবার প্রতিটা ব্যাংকে একেবারে নিরাপত্তা রক্ষী দিয়ে একটা যুদ্ধ অবস্থা দিয়ে নিরাপত্তা দিতে হবে, সেটাও বাংলাদেশের বাস্তবতায় কতটা সম্ভব এটা একটা ভাবার ব্যাপার। ব্যাংক তো নিজস্ব একটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার, কিন্তু যে সমস্ত নিরাপত্তা, ধরুন একটা জেলা শহরের বা উপজেলা শহরের একটা ব্যাংক, একটা ব্রাঞ্চ, সেইখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকে, একজন বা দুইজন প্রহরী থাকে, তার কাছে নিজস্ব ব্যবস্থাপনায় তার কাছে একটা বন্দুক থাকে বা দুইটা বন্দুক থাকে। কিন্তু একটা বা দুইটা বন্দুক নিয়ে এই প্রক্রিয়াতে কেউ যদি করতে চায় তাহলে সেটা আদৌ ঠেকানো যায় কিনা এটা একটা ভাবার ব্যাপার আছে। তবে সামগ্রিকভাবে যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় তাহলে আসলে ওই যে ব্যক্তি পর্যায়ে যারা গানম্যান নিয়ে চলেন, যারা নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা তৈরি করে নিয়েছেন, সেটা দিয়ে চলা যায়, কিন্তু সেটা দিয়ে চললে এক ধরনের বন্দী অবস্থার মধ্যে দিয়ে চলতে হয়। সামগ্রিকভাবে দেশের অর্থনীতির অবস্থার মতো একই রকমভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নের জায়গাটা নিয়ে আমাদের ভাবা দরকার। আইন শৃঙ্খলা, যেটা আপনি অর্থনীতির কথা বলছিলেন, সেটা নিয়ে আমি দেখছিলাম যে সম্ভবত কালের কণ্ঠে একটা রিপোর্ট আছে, সেটা হচ্ছে যে মানে অর্থনীতিতে অশনি সংকেত, ওই সাথে একটা দিয়েছে যে বেক্সিমকোর মানে 40,000 কর্মী ছাঁটাই হয়ে গেছে। জি, অর্থনীতিতে অশনি সংকেত, এবং এটা তো একটা লম্বা আলোচনা। মানে এই কথা বললে সাধারণ একজন মানুষের সামনে খুব পরিষ্কার হয় না, তারা ধরে নেয় যে বিগত সরকার যে অর্থনীতিতে লুটপাট করে অর্থনীতিকে যে একেবারে পঙ্গু অবস্থা করে রেখে গেছে তারই একটা প্রভাব এই জায়গাটাতে পড়ছে, এবং সরকার সেই জায়গাটা কাটিয়ে ওঠার একটা চেষ্টা করছে, সেরকম একটা জিনিস মানুষের সামনে আসে, এবং সরকারের পক্ষ থেকেও সেই কথাটিই বলা হচ্ছে, এবং কথাটি অসত্য নয়, কথাটি সত্যি। কিন্তু যে জায়গাটা নিয়ে সত্যিকার অর্থেই অনেক বেশি শঙ্কা মানুষের মনে তৈরি হবে সেইটা হচ্ছে বেক্সিমকোর 15টি কারখানা থেকে, পোশাক শিল্প থেকে, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে 40,000 কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এখন এই যে 40,000 কর্মী মানে 40,000 পরিবার। এখন বেক্সিমকোর বিরুদ্ধে বহু রকমের অভিযোগ আছে। অভিযোগের মধ্যে তারা শীর্ষ ঋণ খেলাপির একটা ব্যাংক থেকে টাকা নিয়েছে, টাকা ফেরত দেয়নি, সরকারের সঙ্গে ছিল, সেইখানে নানা রকমের অভিযোগ তার বিরুদ্ধে আছে। সালমান এফ রহমান গ্রেপ্তার অবস্থাতে আছেন, অন্যান্যরা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন না, বেক্সিমকোতে প্রতিষ্ঠানগুলো ঠিকমতো চলছে না। সরকার ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটিকে 50 কোটি টাকা দিয়েছে বেতন দেওয়ার জন্যে। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলো চালাতে হলে এই সরকারের পক্ষ থেকে টাকাটা দিয়ে যেতে হবে।
তো এই টাকা দিয়ে অর্থ উপদেষ্টা ইতিমধ্যেই বলেছেন যে বেক্সিমকোকে আর টাকা দেয়া হবে না। এগুলো সব অর্থনীতির কথা, দেশ পরিচালনার কথা, নানা রকমের সংকট আছে, দুর্বলতা আছে, সালমান রহমানের দায় আছে, বেক্সিমকোর দায় আছে, ঠিকমতো চালায় নাই, বিদেশে টাকা পাচার ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই সমস্ত সব কিছুর বাইরে মূল যে সাধারণ জনমানুষের মূল যে প্রশ্ন, যে 40,000 মানুষ বেকার, 40,000 পরিবার বেকার, পরিবারের 40,000 মানুষ বেকার, 40,000 পরিবার বেকার। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে 40,000 মানুষ বেকার হয়ে গেল, চাকরি ছাঁটাই হয়ে গেল, তারা যে অভিযোগটি করছে যে আমরা কাঁচামাল আমদানি করতে পারছি না, ফ্যাক্টরি চালু রাখার জন্য যেটা দরকার সেটা করতে পারছি না। এখন এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা সরকারের গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখা দরকার যে তারা কেন কাঁচামাল আনতে পারছে না। এই অভিযোগ কিন্তু আরো অনেক কোম্পানি থেকে। আর বেক্সিমকোর মতো এত বড় একটা প্রতিষ্ঠান, এত কর্মচারী, সেই প্রতিষ্ঠানটির মালিক গ্রেপ্তার হলেন, সেটা তো আরেকটা আলোচনা যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার হওয়ার পরেই তার ব্যাংক অ্যাকাউন্ট খালি থাকলো, ব্যাংকে টাকা থাকলো না, ফ্যাক্টরি চলার মতো অর্থ থাকলো না, বেতন দেওয়ার মতো অর্থ থাকলো না। এই সবগুলো ব্যাপারটাই একটু অবিশ্বাস্য রকমের ঘটনা, এবং সেই অবিশ্বাস্য রকমের ঘটনায় তাদের যে টাকা পাচার, তাদের যে ঋণ খেলাপি ইমেজ, এই সব কিছু মিলিয়ে এটা বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে শ্রমিক শ্রেণীর জন্য, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য, যে 40,000 কর্মী ছাঁটাই, তো এটা সংকটের তৈরি করবে, আরো নতুন সংকট তৈরি করে। 40,000 শ্রমিক মানে 40,000 পরিবার। এক এক পরিবারে যদি 3জন মেম্বারও হয়, 3জন নয় 4জন মেম্বার থাকে কমপক্ষে, তাহলে আপনার প্রায় 1.5 কোটি মানুষের সঙ্গে, 1.5 কোটি নয়, 2 লক্ষ মানুষ এর সঙ্গে সম্পৃক্ত। আমি কোটি ভুল বলেছি। তো এই যে এত মানুষ, এরাও তো এক ধরনের অরাজকতা তৈরি করতে পারে, এরাও তো রাস্তায় এসে দাঁড়ালে এক ধরনের অরাজকতা তৈরি হবে। আমার ধারণা যে সরকার অত্যন্ত কঠিন অবস্থা পার করছে। সরকার একই সঙ্গে এই সমস্ত প্রতিষ্ঠানকে টাকা দিয়ে চালাতে পারছে না, আবার এই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে বা চাকরি থেকে ছাঁটাই হয়ে গেলে সেই যে শঙ্কা তৈরি হবে বা সেই যে অরাজকতা তৈরি হতে পারে, সেটাও সরকারের জন্য খুব কঠিন। আসলে বিগত সরকার অর্থনীতিটাতে এমনই একটা দুর্বল অবস্থা তৈরি করে রেখে গেছে, এবং এই সমস্ত প্রতিষ্ঠানের মালিকরাও ওই সরকারের অংশ হয়ে এমনভাবে পরিচালনা করেছেন যে তারাও আসলে পেছনটা আর ফিরে দেখেননি। কোনো সংকট আসলে যে তারা কিভাবে মোকাবেলা করবেন সেদিকে তাদেরও কোনো মনোযোগ ছিল বলে মনে হচ্ছে না, যে কারণে তারা গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকে আর টাকা নাই, বেতন দেয়া যাচ্ছে না, কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই জায়গাটা, অর্থনীতির এই জায়গাটা সরকারেরও আরেকটু বিশেষ বিবেচনা নিয়ে দেখা দরকার। বিশেষ করে ফ্যাক্টরি যাতে বন্ধ না হয়, শ্রমিক যাতে ছাঁটাই না হয়, শ্রমিক যাতে কাজ না হারায়, গরিব মানুষ যাতে কাজ না হারায়, এই জায়গাটা সরকারের জন্য কঠিন, আমি এটা বুঝতে পারি, কিন্তু তার চেয়েও বড়ভাবে যেটা বোঝা দরকার যে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো দরকার। এখানে শুধু না, আমি যে রিপোর্টটা দেখছিলাম সেখানে বলা হচ্ছে যে IMF বলেছে যে দুর্বল অর্থনীতি দিয়ে ঝুঁকি আরও বাড়ছে, মূল্যস্ফীতি চড়া থাকবে, খাদ্যমূল্য বৃদ্ধি, টাকা ছাপানো সংস্থার উদ্বেগ। এই সমস্ত ঘটনা হচ্ছে। IMF এর কাছে ঋণ চাওয়া হচ্ছে, সেই সমস্ত জায়গাতে IMF কোনো গণমাধ্যম লিখছে IMF অনেক কঠিন শর্ত দিচ্ছে, অর্থাৎ সরকারের কাছে টাকা নাই, আবার IMF এর কাছে ঋণ আনতে গেলে সেখানে আবার শর্ত আসছে। সেই শর্তের পরিপ্রেক্ষিতে অর্থনীতির উপরে যদি আরও চাপ পড়ে, গরিব মানুষ যদি আরও চাপে পড়ে, তার মানে এই টাকা এনেও সরকারের সেটা সদ্ব্যবহার করতে পারবে কিনা, অর্থনীতিতে মানুষের ভেতরে একটা স্বস্তি তৈরি হবে কিনা, সেই সমস্ত আশঙ্কাগুলো থেকে গেছে। থেকে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে বিগত 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের অর্থনীতিতে যে লুটপাট হয়েছে, আমাদের অর্থনীতি এখন সেই ধাক্কাটা আসলে সামলাতে পারছে না। তো সরকারের কাছে তো কোনো ম্যাজিক নাই, বর্তমান সরকারের কাছে কোনো ম্যাজিক আছে বলে আমি মনে করি না। বহু রকমের সংকটকে মোকাবেলা করে তারপরে তার সামনের দিকে এগোতে হচ্ছে। তো সেই এগোনোর জন্যও তো একটা সময় দরকার। এখন সব সংকট একসাথে এসে হাজির হয়েছে, স্বাভাবিকভাবেই দায় সরকারকে নিতে হবে। মানুষ এত কিছু জানতে চাইবে না, মানুষ দেখবে সরকার করতে পারছে কি পারছে না। বাস্তবতা, শেখ হাসিনার সরকার লুটপাট করে রেখে গেছে, ব্যাংক খালি করে রেখে গেছে, এগুলো মানুষ শুনছে, কিন্তু মানুষের দৈনন্দিন চাহিদার
মধ্যে এইগুলো মানুষ আসলে খুব বেশি দিন শুনতে চায় না। মানুষ আসলে একটু স্বস্তি চায়, যে স্বস্তিটা এখন আমাদের অর্থনীতিতে দেয়া যাচ্ছে না। এবং সরকার চেষ্টা করছেন, আমি সেটা বলবো না, সরকার খুব আন্তরিকভাবেই চেষ্টা করছে, কিন্তু ওই বিগত যে ধারাবাহিকতা, বিগত সময়ের যে মানে পেছনের যে ধাক্কা, সেই ধাক্কা সামলে সত্যিকার অর্থে অর্থনীতিতে একটা স্বস্তি আনাটা খুব কঠিন হয়ে পড়ছে বলে আমার ধারণা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আপনি জানেন যে পাঠ্য বই সাধারণত জানুয়ারির মধ্যেই বইটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়। এবার যে সংকট তৈরি হয়েছে তাতে 25 কোটি বই এখনও কিন্তু ছাপাই শুরু হয়নি। তো এটাও তো আরেক ধরনের সংকট। এটাও আরেক ধরনের সংকট। পাঠ্য বইয়ের সংকটটাও পূর্বেও ছিল, সেখানে নানা রকমের অনিয়ম ছিল, টাকা লুটপাট ছিল, পাঠ্য বইয়ে যখন তখন নানা রকমের চ্যাপ্টার সংযুক্ত করা ছিল, ভুল ছিল, নানা এক ধরনের গোজামিল। আমাদের আসলে বিগত 1.5 দশকে আপনি যদি অর্থনীতির কথা বলেন সেটা কাগজে কলমে অর্থনীতিবিদরা দেখিয়ে দিতে পারবেন যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের সবচেয়ে ক্ষতি যদি কোনো সেক্টরে হয়ে থাকে, সেটা ক্ষতি করা হয়েছে আমাদের শিক্ষা সেক্টরে। আমাদের কারিকুলাম পরিবর্তন করে, ডক্টর জাফর ইকবালরা যে কারিকুলাম পরিবর্তন করে এক অভিনব উদ্ভট কারিকুলাম বাংলাদেশের পাঠ্যসূচিতে সংযুক্ত করেছে। আর এটা একটা ব্যাপার ক্ষতির, আর একটা ব্যাপার যে পাঠ্য বই এই কারিকুলাম সংযুক্ত করতে গিয়ে পুরো পরিবর্ধন বদলানো ইত্যাদি করতে গিয়ে এই জায়গাটার ক্ষতি করা হচ্ছে। আর এখন যেটা হচ্ছে, যেহেতু সরকার এমন একটা সময় দায়িত্ব নিয়েছে, সবকিছু গুছিয়ে উঠতে তাকে হিমশিম খেতে হচ্ছে, এবং সেই জায়গাতে আবার কিছু জিনিস এই সরকারের সময় আবার কিছু জিনিস পরিবর্তন হচ্ছে। জুলাই আগস্টের অভ্যুত্থানের চ্যাপ্টার থেকে শুরু করে সেই চ্যাপ্টারগুলো সংযুক্ত করা, কিছু জিনিস বাদ দেয়া, বিতর্কিত জিনিসগুলো বাদ দেয়া, সব কিছু মিলিয়ে এই জায়গাটাও খুব একটা স্বস্তির জায়গা নাই। শুধু আশাবাদ থাকবে আমাদের একটাই, যে এই জায়গাটাতে দ্রুত পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর জন্যে এবছরই যেন সব সংস্কার করে ফেলানোর, এবছরই যেন সব কিছু পরিবর্তনের দিকে মনোযোগ দেয়া না হয়, মনোযোগ দিতে গিয়ে যেন দেরি হয়ে না যায়। প্রয়োজনে এবছর যতটুকু সম্ভব ততটুকু করে পরের বছর আরও সাজিয়ে গুছিয়ে আরও ভালোভাবে পরিবর্তন করা দরকার। কারণ দ্রুত পরিবর্তন যখন আমরা করতে যাব, দ্রুত যখন একটাকে বাদ দিয়ে আরেকটা ঢোকাতে যাব, তখন দেখা যাবে যে বিগত সময়ে যে সমস্ত ভুল হয়েছিল, যে সমস্ত ভুল জিনিস আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছিলাম, সেরকম ভুল জিনিস এবারও তুলে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যদি সব কিছু আমরা একবারে পরিবর্তন করতে চাই। আমার ধারণা একটা সময় নেওয়া দরকার পরিবর্তনের ক্ষেত্রে। অন্য প্রসঙ্গ, আপনি জানেন একের পর এক শিক্ষার্থী খুন হচ্ছেন, এ নিয়ে উদ্বেগ আছে, ক্ষোভ প্রকাশ করা হয়েছে, এবং পুলিশের কাছে তারা নিরাপত্তা চেয়েছেন অনেক পরিবারের পক্ষ থেকে। এখানেও মূল বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি। একটি হচ্ছে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের এই 4 মাসের মধ্যে মানুষ যতটা প্রত্যাশা করেছে, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার ধারণা যে প্রত্যাশা অনুযায়ী সেই জায়গাতে পৌঁছাতে পারেনি। এখনও সংকট রয়ে গেছে, এখনও পুলিশ বাহিনী ওই রকম অ্যাক্টিভ না, ওই রকম তৎপর না, এই জায়গাটা রয়ে গেছে। আর আপনি যে হত্যাকাণ্ডের কথা বলছেন, এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা খুন হচ্ছেন, এখানে দেখার বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখা দরকার। মানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা দরকার যে সত্যি সত্যি টার্গেট করে তাদেরকে হত্যা করা হচ্ছে কি না। এবং বাংলাদেশ সরকার চাইলে, পুলিশ বাহিনী চাইলে, আমাদের গোয়েন্দারা চাইলে এটা অতি দ্রুত সময়ের মধ্যে বের করে ফেলতে পারে। এই তদন্তটা নির্মোহ হওয়া দরকার। নির্মোহভাবে তদন্ত করে যদি দেখা যায় যে টার্গেট করে তাদেরকে হত্যা করা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ
কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এই জায়গাটিতে যারা এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ এটা বন্ধ করা অত্যন্ত জরুরি। আর সেটা যদি না হয় তবুও এই জায়গাটিতে সতর্ক হওয়া দরকার, এবং এই হত্যাকাণ্ড আর একটি হত্যাকাণ্ডও যেন না বাড়ে, এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সত্যিকার অর্থে, আমরা কথা বলার সময় বলি দৃষ্টান্তমূলক শাস্তির কথা, সত্যিকার অর্থেই দৃষ্টান্ত তৈরি করা দরকার। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে শেখ হাসিনার মতো দানবীয় স্বৈরাচারের পতন যারা ঘটিয়েছে, পতন ঘটাতে গিয়ে যারা রক্ত দিয়েছে, সেই বেঁচে থাকা শিক্ষার্থীদের এই স্বাধীন দেশে হত্যা করা হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাদেরই সরকার ক্ষমতায় থাকা অবস্থাতে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এটা নিয়ে কথা কম বলে এখন থেকে, আমি যখন বলছি যে এটা কালকে সকাল থেকে নয়, এখন থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা দরকার। তদন্তে যদি কারো গাফিলতি প্রমাণিত হয়, এবং এটা আমি প্রত্যাশা করব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত শিক্ষার্থীরা সরকারের সঙ্গে আছেন তাদের সবার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা মনিটর করা দরকার। যে তদন্ত তারা হস্তক্ষেপ করবে না, তারা শুধু দেখবে যে যারা তদন্ত করতে যাদেরকে দেয়া হয়েছে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে কি না। যদি তদন্ত না করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আমি যেটা এই কথা এখানে যেটা বলতে চাইছি যে এই ছেলেমেয়েরা আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, একটা দানবের পতন ঘটিয়েছে, দেশকে ধ্বংস করে দিতে চেয়েছিল যে মানুষগুলো, সেই মানুষগুলোর পতন ঘটিয়েছে, দেশকে নতুন করে স্বাধীন করেছে বলা হচ্ছে, নতুন করে একটা জীবন দিয়েছে বাংলাদেশের মানুষের কথা বলার ক্ষেত্রে, অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে। সেই সমস্ত মানুষদের এই পরিবেশে হত্যা করা হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা কোনোভাবে কাম্য নয়। আবারও বলি, অতি দ্রুত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। ধন্যবাদ। আপনি জানেন যে ডেইলি মেইল সহ ব্রিটিশ গণমাধ্যম টিউলিপের রাশিয়া সফর এবং $4 বিলিয়ন ঘুষ নেওয়ার অভিযোগ এই মর্মে খবর ছেপেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ঢাকার গণমাধ্যমও ছাপা হয়েছে। জি, ডেইলি মেইল যখন এই সংবাদটি প্রকাশ করেছে তখন আমার শেখ হাসিনার একটা বক্তব্য খুব মনে পড়ছে বারবার। শেখ হাসিনা বারবার করে বলে যে বিএনপি বা তারেক রহমানের দুর্নীতি বা এই ধরনের দুর্নীতির প্রসঙ্গ আনতে গিয়ে বারবার করে বলেন যে FBI এসে সাক্ষ্য দিয়ে গেছে, আমেরিকান FBI এসে সাক্ষ্য দিয়ে গেছে। তার মানে এটা দিয়ে তিনি বোঝাতে চান যে বিদেশিরা সাক্ষ্য দিয়ে গেছে, সুতরাং এই ঘটনা সত্যি, এরকম একটা ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেন, যদিও প্রমাণ হচ্ছে যে সেগুলো সবই গল্প গুজব। তো এই FBI সাক্ষী দিয়ে গেছেন, বিদেশিরা সাক্ষী দিয়ে গেছেন, এটা শেখ হাসিনার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেই শেখ হাসিনার কাছে তাদের পরিবারের যে প্রিয় দেশ, আরও অনেকের প্রিয় দেশ, আমরা অনেকেই সেখানে যাই, আপনি অনেকেই, যে আমি ব্রিটেনের কথা বলছি, তাদের পরিবারের প্রিয় দেশ বলতে তাদের পরিবারের অনেক সদস্য সেখানে অবস্থান করছেন, আরও বাংলাদেশের অনেক মানুষের পরিবার অবস্থান করছেন, সেটা সমস্যা নয়। তো সেই রকম একটা দেশের একটা গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে যে টিউলিপ সিদ্দিকী, সে আবার ব্রিটেনের MP, মিনিস্টার, গুরুত্বপূর্ণ মিনিস্টার, সেখান থেকে তিনি পরপর 4 বার সম্ভবত নির্বাচিত। তো সেই রকম একজন মানুষের সঙ্গে পুতিনের সম্পর্ক, তার মা, তার খালা, এরা ঘুষ নিয়েছেন বলে যে অভিযোগ, এটা খুবই তাৎপর্যপূর্ণ। এবং আমি এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না এই কারণে যে এটা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য, প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। এটা নিয়ে এতটুকু কথা বললাম হচ্ছে, যে কোনো দুর্নীতির বিষয় নিয়ে শেখ হাসিনা বা শেখ পরিবার যে পরিমাণ অন্যদেরকে দোষারোপ করেন এবং যে পরিমাণ কথা বলেন, এখন যাদের যে পরিমাণ দুর্নীতি নিয়ে কথা বলেন তার চেয়ে 100 বা 1000 গুণ বেশি দুর্নীতির অভিযোগ এখন এই পরিবারটির বিরুদ্ধে আসছে। একটাই কথা এখানে বলা হতে পারে যে ডেইলি মেইল এটা একটা ট্যাবলয়েড পত্রিকা, এই পত্রিকা নানা রকমের গসিপ প্রকাশ করে, বলার চেষ্টা করে, সর্বাধিক প্রচারিত না, আমি বলছি বলার চেষ্টা হবে, কেউ বলবে, কিন্তু এরকম সর্বাধিক প্রচারিত ট্যাবলয়েড পত্রিকা হওয়া সত্ত্বেও তারা এই ধরনের যে সংবাদ প্রকাশ করে, এ যাবৎকালে যে সমস্ত সংবাদ প্রকাশ করেছে সেগুলো কিন্তু ট্যাবলয়েড দিয়ে উড়িয়ে দেওয়ার মতো সংবাদ নয়। এবং তার চেয়ে বড় কথা যে ওইখানে কিন্তু গসিপ প্রকাশ করা যায়, কিন্তু এই ধরনের দুর্নীতির অভিযোগ যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু তাদেরও জবাবদিহিতার আওতায় আসতে হয়। ইচ্ছে করলেই যে কারো সংবাদ প্রকাশ করে দিতে পারে না। অর্থাৎ সেই কারণে এটা শেখ পরিবারের যে
ভয়াবহ রকমের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার ইত্যাদি ইত্যাদি অভিযোগ, সেইখানে এই রাশিয়ার সে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যে এদের যেই ঘুষ নেয়ার যে ব্যাপারটা, আমি চাই যে এটার একটা আমাদের দুদক এটার সঠিক তদন্ত করে প্রকৃত সত্যটা সামনে আনুক। সর্বশেষ এবং স্বল্প কথায়, আপনি জানেন যে আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে একটা ওই যে G8 সম্মেলনের ফাঁকে একটু কথা হয়েছে। তো সেখানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন পাকিস্তানকে ৭১-এর বিষয়ে নিষ্পত্তি করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন পর্যন্ত উন্নতি না হয়ে এক ধরনের অবনতিই বলবো, কারণ ভারত তার অবস্থান এখনো পরিবর্তন করেনি। ভারত যে প্রোপাগান্ডা বাংলাদেশ বিষয়ে পরিচালনা করছে সেটা এখনো চালিয়ে যাচ্ছে। সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করছি হঠাৎ করে সরকার 5 আগস্টের পরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এক ধরনের একটা সম্পর্ক যেটা শীতল ছিল, সেই সম্পর্কটা এক ধরনের সামনে দৃশ্যমান হচ্ছে। পাকিস্তান থেকে পণ্য আমদানি, জাহাজ আসা, সেটা নিয়ে ভারতীয়রা প্রোপাগান্ডা করছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে। আর পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের যে মিশরে G8 সম্মেলনে যে কথা, তার ফাঁকে যে আলোচনা, ওই আলোচনার বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ। 1971 সালের যে অমীমাংসিত বিষয়, ডক্টর ইউনূস তাদেরকে সমাধান করতে বলেছেন। এই অমীমাংসিত বিষয়ের মধ্যে কিন্তু দুটি বিষয় আছে। পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা একটা ব্যাপার আছে, আমি জানি না সেটা সুনির্দিষ্ট করে আলোচনা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে এই আলোচনাটা যদি সামনে আগায় তাহলে সেই আলোচনাটা সামনে আসা দরকার। আরেকটা হচ্ছে অমীমাংসিত বিষয়ের মধ্যে দুটি থাকে, একটি হলো পাকিস্তানের ক্ষমা চাওয়া, আরেকটি গণহত্যা চালানোর জন্য ক্ষমা চাওয়া, আরেকটি বিষয় থাকে বাংলাদেশে যে আটকে পড়া পাকিস্তানিরা আছে, যে পাকিস্তানিরা যে বিহারিরা পাকিস্তানিরা পাকিস্তানে ফিরে যেতে চায়, তাদের বিষয়টি সুরাহা করা। এখানে পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হবে, অন্য যেটা বলবেন যে বাঙালিও করাচিতে বা বাঙালিরাও পাকিস্তানে আটকা আছে। পার্থক্য হচ্ছে, হ্যাঁ আটকা আছে, পার্থক্য হচ্ছে পাকিস্তানিরা বাংলাদেশে যারা আটকা আছে তারা পাকিস্তানে ফিরে যেতে চায়, আর যে বাঙালিরা পাকিস্তানে আটকে আছেন তারা বাংলাদেশে ফিরতে চান না। সুতরাং মৌলিক ডিফারেন্স আছে। তো সেই ক্ষেত্রে এই তিনটি বিষয় নিয়ে যদি আগামী দিন, এই এতদিনের অমীমাংসিত বিষয় এই একটি আলোচনায় সমাধান হবে না, কিন্তু ডক্টর ইউনূস যেটা বলেছেন সেটার মধ্যে দিয়ে এই তিনটি বিষয়ের যদি হয়, পাকিস্তানের কাছে যে বাংলাদেশের পাওনা সেটা যদি আলোচনায় আসে, আর বিহারিদের ফেরত নেওয়ার বিষয়টি যদি আলোচনায় আসে, তাহলে এই ব্যাপারগুলো বাংলাদেশের জন্য একটা স্বস্তিদায়ক অবস্থা তৈরি হবে এবং সম্পর্ক, কোনো দেশের সাথে এই সম্পর্ক খারাপ রাখা উচিত নয়। সেই হিসাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যে একটা ভিন্ন মাত্রা পেতে যাচ্ছে, সেটা পাওয়া বাংলাদেশের জন্য ভালো ছাড়া খারাপের কিছু নেই। একই সঙ্গে ভারতের সঙ্গেও আমাদের সম্পর্ক উন্নতিই করা দরকার, শীতল বা অবনতি রেখে আমাদের কোনো লাভ নাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।